এক ছিল রাজা। তিনি শিকার করতে ভালোবাসেন। মাঝে মাঝে গভীর বনে গিয়ে পশু পাখি শিকার করেন। একবার রাজা এক অজানা বনে শিকার করতে গিয়েছেন। এই বনের ভিতরে রাজা দেখতে পেলেন একটা গরিবের কুঁড়ে ঘর। এই বাড়িতে 3 মেয়েই থাকেন। 3 মেয়েই রূপসী, তবে তার ভিতরে ছোট মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী। রাজার মন ভরে গেল ছোট মেয়েটিকে দেখে। তখন রাজামশাই তার মার কাছে গিয়ে বললেন, আপনারা কি এই বনে একাই থাকেন? হ্যাঁ, আমার 3 মেয়েকে নিয়ে আমরা এখানেই থাকি। কিছুদিন আগে আমার স্বামী মারা গিয়েছে। আমার স্বামী এই জঙ্গলের কাঠ বাজারে বিক্রি করত, আর তার থেকে আমাদের সংসার চলতো। এখন আমাদের খুব কষ্টে দিনকাল যাচ্ছে। আমি এই রাজ্যের রাজা। আমার নাম মানিক চাঁদ। আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আপনার এই 3 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে। আপনার ছোট মেয়েটিকে আমি বিয়ে করতে চাই। রাজামশাই, আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান? এর থেকে আমার কাছে বড় খুশির খবর আর কি হতে পারে? রাজা তাকে বিয়ে করলেন মালা বদল করে। বিয়ের পরই ছোট মেয়ে হলেন রাজরানী। রাজা রানীকে নিয়ে রাজবাড়িতে ফিরলেন। গরিবের মেয়ে হলো রাজরানী। রাজবাড়ির বিলাস বৈভবের ভিতরে তার সুখে দিনকাল কাটতে লাগলো। রাজাও তাকে খুব ভালোবাসেন। আর এদিকে ছোট বোনের রাজার সাথে বিয়ে হওয়ায় বড় 2 বোন অখুশি হয়। তাদের মনে খুব হিংসা হয়। বড় 2 বোন মাঝে মাঝে রাজবাড়িতে রাজরানী ছোট বোনের সাথে দেখা করে আসে। কয়েকদিন থাকে, আবার চলে আসে। ছোট বোনের সুখ দেখে তারা 2 বোন সইতে পারে না। তারা মনে মনে রেগে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিনের ঘটনা। রাজরানী ছোট বোনের ছেলে মেয়ে হবে। রাজবাড়িতে রানী মহলের ভিতরেই তৈরি করা হলো আঁতুর ঘর। আঁতুর ঘরে কে থাকবে? বড় 2 বোন রাজবাড়িতে এসে রাজাকে জানালেন, আতুর ঘরে আমরাই থাকবো, বাইরের লোক আর থাকার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তোমরা 2 বোনই থেকো। তোমরা যখন ঘরের লোক আছো, তাহলে আর বাইরের লোকের কি দরকার? তোমরা সব কিছু সামলে নিতে পারবে তো? ওই নিয়ে আপনি চিন্তা করবেন না রাজামশাই। বোনটা যখন আমাদেরই, তাহলে আমাদের এইটুকু দায়িত্ব তো পালন করতেই হবে। এই কথা শুনে রাজা খুশি মনে চলে গেলেন। আর এদিকে বড় 2 বোন খুব মতলব করলো। 2 বোন নিজেদের ভিতরে গোপনে কথাবার্তা হলো। অবশেষে একদিন আঁতুর ঘরে ছোট বোন রাজরানীর ছেলে হলো। কাঁচা সোনার মতো গায়ের রং, মাথায় একরাশ ঘন কালো চুল। এক বোন সেই ছেলেটিকে নিয়ে মাটির হাঁড়িতে ভরল। তুই তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়ে আয়, কেউ যেন দেখে না ফেলে। দেখে ফেললে বিশাল বড় সর্বনাশ হবে। ও রাজবাড়িতে মহা আনন্দে রানী হয়ে থাকবে, আর আমরা কুড়ে ঘরে থাকবো। এটা আমরা হতে দেব না। তারপরে এক বোন সেই ছেলেটিকে নিয়ে মাটির হাঁড়িতে করে তুলোর গদি রেখে আর নদীর জলে ভাসিয়ে দিয়ে আসলো। আর এক বোন রাজামশাইয়ের কাছে গিয়ে জানালো, এই দেখুন রাজামশাই, আপনার ছেলেও হয়নি, মেয়েও হয়নি, হয়েছে একটা কুকুরছানা। তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমি সত্যি কথাই বলছি। বিশ্বাস নয় আপনি এসে দেখুন। না, আমি ওর মুখ দেখতে চাই না। ওকে এক্ষুনি বাইরে ফেলে দিয়ে এসো। রাজামশাই অখুশি হলেন। 1 বছর কেটে গেল। কিছুদিন পর আবার জানা গেল ছোট বোনের ছেলে মেয়ে হবে। এবারও রাজার সাথে কথা বলে 2 বোন আঁতুর ঘরে থাকবে বলে জানালেন। রাজা এবারেও রাজি হলেন। যথাসময়ে ছোট বোন রাজরানী আঁতুর ঘরে আগের মতো এক ছেলে হলো। এক বোন আগের মতো একটা মাটির হাঁড়িতে তুলোর গদিতে রেখে নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো। আর এক বোন রাজার কাছে গিয়ে জানালো, রাজামশাই, ছেলেও নয়, মেয়েও নয়, রানীর পেটে হয়েছে বিড়াল ছানা। এবারেও রাজা তার মুখ দেখলেন না। তিন বছর পর আবার ছোট বোন রাজরানীর ছেলে মেয়ে হবে বলে জানা গেল। এবারেও 2 বোন আঁতুর ঘরে থাকলেন। এবারে রাজরানীর ছেলে হলো না, হলো মেয়ে। অপরূপ সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। এক বোন মাটির হাঁড়িতে সেই মেয়েকে তুলোর গদিতে শুইয়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো। আর এক বোন রাজামশাইয়ের কাছে গিয়ে জানালেন, রাজামশাই,
রাজামশাই, এবারে আপনার ছেলেও হয়নি আর মেয়েও হয়নি, এবারে রাজরানীর পেটে হয়েছে একটি কাঠের পুতুল। এবারে রাজামশাই খুব রেগে গেলেন। তিনি বললেন, এই রকম কুলক্ষণাকে রাজবাড়িতে রাখা যায় না, একে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হোক আর বনবাসে দেয়া হোক। ছোট রানী কাঁদতে লাগলেন। তাকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর এদিকে ঘটে গেছে আরও এক ঘটনা। যে নদীর জলে রাজরানীর 2 ছেলে আর 1 মেয়েকে মাটির হাঁড়িতে তুলোর গদিতে শুয়ে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই নদীর তীরে এক গাঁয়ে এক পূজারী বসবাস করত। তিনি রোজ নদীতে স্নান করতে আসতেন। একদিন তিনি দেখলেন একটি মাটির চাওড়া হাঁড়ি নদীতে ভেসে চলেছে। তার ভিতরে তুলোর গদিতে একটি শিশু, ছেলে শিশু, সে কাঁদছে। তিনি নদীতে সাঁতরে গিয়ে মাটির হাঁড়িটি নিয়ে এলেন তীরে। তারপরে স্নান করে শিশুটিকে কোলে নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে থাকেন তিনি আর তার বউ। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। পূজারী আর তার বউ শিশু ছেলেটিকে নিজের ছেলের মতনই লালন পালন করতে লাগলেন। শিশুটি তাদের কাছেই বড় হতে লাগলো। 1 বছর কেটে গেল। আবারও একদিন সকালে পূজারী নদীতে স্নান করতে গিয়েছেন। দেখলেন চাওড়া মাটির হাঁড়িতে তুলোর গদিতে একটি শিশু, ছেলে শিশু। শিশুটি কাঁদছে। ওই শিশুটিকেও পূজারী কোলে তুলে নিয়ে বাড়িতে এলেন। আগের মতোই ওই শিশুটিকেও মানুষ করতে লাগলেন, লালন পালন করতে লাগলেন। তারপরে 3 বছর পর আবার পূজারী নদীতে স্নান করতে গিয়েছেন। দেখলেন চাওড়া মাটির হাঁড়িতে তুলোর গদিতে একটি শিশু, এবারে মেয়ে শিশু, সেও কাঁদছে। পূজারী শিশুটিকে কোলে তুলে নিয়ে বাড়ি ফিরলেন। আগের 2 শিশুর মতো এই মেয়ে শিশুটিকেও লালন পালন করতে লাগলেন। এই পূজারীর কিছু জমি জায়গা ছিল, আর সেই জমি জায়গাতে সোনার ফসল ফলত। তাই গলায় ছিল ধান, চাল, নানা রকমের ডাল। গোয়াল ভরা ছিল দুধের গাই, দুধের অভাবও ছিল না। বাড়ির পাশেই ছিল নানা ফুলের বাগান। তাই 3 শিশু ভালোভাবেই বড় হতে লাগলো। পালিত বাবা ও পালিত মা তাদের 3 জনকে খুব ভালোবাসেন, আদর করেন। মনে হতো যেন তারাই তাদের ছেলে মেয়ে। শিশুরাও তাদেরকেই বাবা মা বলে ডাকতেন। 3 জনের নাম রাখা হলো। সবার আগে যে শিশুটিকে পাওয়া গিয়েছিল তার নাম রাখা হলো অরুণ। পরের জন যে শিশুটিকে পাওয়া গিয়েছিল তার নাম রাখা হলো বরুণ। আর মেয়েটির নাম রাখা হলো কিরণমালা। অরুণ, বরুণ, কিরণমালা 3 ভাই বোন পূজারীর বাড়িতেই বড় হয়ে উঠতে লাগলো। পূজারীর কাছেই তারা পড়াশোনা শিখলেন, চাষবাস শিখল, গোপালন শিখল। কিরণমালা শিখল ঘর সংসারের যাবতীয় কাজ, সেও গোয়াল ঘরের কাজ শিখল। পূজারী আর তার বউ 3 ছেলে মেয়েকে নিয়ে খুব সুখেই বসবাস করছেন। এদিকে রাজরানীকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর রাজার মনে আর সুখ নেই। রানীমহল খোলা হয় না, সেখানে সব সময় আঁধার। রাজা একা একা থাকেন আর খুব চিন্তা করেন। বুকের ভিতর সবসময় বেদনা অনুভব করেন। রাজা ঠিক করলেন তিনি বনে যাবেন শিকার করতে। পশু পাখি শিকার করলে মনটা একটু পাল্টাবে। তাই তিনি মন্ত্রীমশাইকে বললেন, মন্ত্রীমশাই, রানী চলে যাওয়ার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই আমি কিছুদিনের জন্য বনে শিকার করতে যেতে চাই। ঠিক আছে রাজামশাই, আপনি শিকারে যাওয়ার জন্য তৈরি হন। আমি ঘোড়া, পেয়াদা, লোকজনের ব্যবস্থা করে দিচ্ছি। না মন্ত্রীমশাই, আমার এসবের কিছুই লাগবে না। আমি শিকার করতে একাই যাব, আমার সাথে কেউ যাবে না। তারপর রাজামশাই একটা ঘোড়ায় চড়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। গভীর বনের ভিতর দিয়ে রাজামশাই একাই চলেছেন। এমন সময় ঝমঝম করে আকাশ থেকে বৃষ্টি নামলো। আরে এই অসময়ে বৃষ্টি, কোথায় যাই? কোথাও তো কোনো ঘরবাড়িও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দূরে ওই একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরেই যাই, গিয়ে একটু আশ্রয় নিই। কেউ কি বাড়িতে আছেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? তখন 3 ভাই বোন ঘর থেকে বাইরে বেরোলো। আপনি কে? আর এই ঝড়জলের মধ্যে এখানে এলেন কি করে? আমি এই রাজ্যের রাজা মানিকচাঁদ। আমি শিকার করতে এসেছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো, তাই আশ্রয়ের জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। তারপর রাজামশাইকে তারা জল খেতে দিলেন। আচ্ছা, তোমাদের নাম কি? তোমার বাবা মা কোথায়? আমার নাম অরুণ, আর আমার ভাইয়ের নাম বরুণ, আর আমার বোনের নাম কিরণমালা।
আমাদের বাবা মা কিছুদিনের জন্য তীর্থে গেছেন, তাই এখন আমরা একাই থাকি। আমার যদি এরকম 3টি ছেলে মেয়ে থাকতো তাহলে আমার জীবনটা কতই না সুখের হতো। রাজা 3 ভাই বোনের কথায় আচরণে খুব খুশি হয়ে বিদায় নেওয়ার সময় বললেন, আমি এই রাজ্যের রাজা, যদি তোমাদের কিছু দরকার হয় তাহলে তোমরা রাজবাড়িতে গিয়ে আমাকে জানাবে, আমি তোমাদের দরকার মতো সব কিছু দেব, তোমাদেরকে কথা দিলাম। তখন বৃষ্টি থেমে গেছে। রাজামশাই ঘোড়ায় চড়ে বিদায় নিলেন। এবার অরুণ বরুণ কিরণমালা নিজেদের ভিতরে কথা বলতে থাকে। হে দাদা, তুই কোনোদিন রাজবাড়ি দেখেছিস? না রে বোন, আমি তো কোনোদিনও রাজবাড়ি দেখিনি, তবে শুনেছি রাজবাড়ি 7 মহলা, অনেক বড়। আচ্ছা দাদা, রাজামশাইয়ের অনেক জমি জায়গা ধনসম্পত্তি আছে না? সেনাদলও অনেক আছে না? হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, অনেক ধন দৌলত আছে। আচ্ছা দাদা, আমরা কি রাজামশাইয়ের মতো বড় ঘরবাড়ি তৈরি করতে পারবো না? হ্যাঁ, চেষ্টা করলে তো অবশ্যই পারবো। তারপরে কিছু বছর কেটে যায়। 3 ভাই বোন বেশ বড় হয়ে উঠেছে। একদিন 3 ভাই বোন বনের ভিতরে ঘুরছিল। হঠাৎ তারা একজন সাধুকে দেখতে পেলেন। সাধুর সাদা ধবধবে দাড়ি। সাধুর পায়ে মাথা নত করলেন তারা 3 ভাই বোন। সাধু তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ জানালেন। আমাদের প্রণাম স্বীকার করুন সাধু বাবা। আমি জানি তোমাদের মনের কথা, তোমাদের সব ইচ্ছা পূর্ণ হবে, তোমাদের অনেক ধন দৌলত হবে, তোমরা রাজার থেকেও অনেক ঐশ্বর্যবান হতে পারবে। তা কি করে হবে সাধু বাবা? তাহলে শোনো, এখান থেকে পূবের দিকে অনেক দূরে আছে মায়া পাহাড়, সেখানে আছে হীরের গাছ, আর সেই গাছে আছে সোনার ফল, এক সোনার পাখিও আছে। এইগুলো যে আনতে পারবে সে হবে বিশাল ধনবান, আর তার কোনো দুঃখ থাকবে না। যে আনতে পারবে সে হবে মহাবীর, তাকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারবে না। এই কথা বলে সাধু বনের ভিতরে মিলিয়ে গেলেন। 3 ভাই বোন বাড়িতে গিয়ে সাধু বাবার কথা ভাবতে থাকে। তাদের মায়া পাহাড়ে যেতে হবে আর ওই সব আনতে হবে। তখন অরুণ বলে উঠল, আমি যাব মায়া পাহাড়ে, আমি যাব ওই সব ঐশ্বর্য আনতে। কিরণমালা আর বরুণের বুক ভয়ে কেঁপে উঠল। তুমি একা যাবে কেন দাদা? ওই পথে যদি কোনো বিপদ হয় তো? না, আমি একাই যাব। আর আমি এই তরোয়াল তোদের কাছে রেখে দিলাম। তরোয়ালে যখন মরচে ধরবে তখন বুঝবি আমার কোনো বিপদ হয়েছে, আমি আর বেঁচে নেই। ওসব কথা বলতে নেই দাদা। আমার মনে সাহস আছে, কোনো ভয় নেই। আমি মায়া পাহাড়ে পৌঁছতে পারবো আর ওই সব নিয়ে আসতে পারবো। ভাই বোনের কাছ থেকে বিদায় নিয়ে বরুণ চলে গেলেন মায়া পাহাড়ের দিকে। পরদিন থেকে রোজ বরুণ আর কিরণমালা বারবার করে দেখে তরোয়ালে মরচে ধরেছে কিনা। না, মরচে ধরেনি। তারা ধরে নেয় যে অরুণ পাহাড়ে পৌঁছে গেছে। কয়েকদিন পরে একদিন সকালবেলা উঠে ভাই বোন দেখল তরোয়ালে মরচে ধরেছে। কিরণমালা কেঁদে উঠল। এবার আমি যাব মায়া পাহাড়ে। আমি তীর ধনুক রেখে গেলাম। যদি তীরের আগা খসে যায় বা ধনুকের ছিলা ছিঁড়ে যায় তাহলে বুঝবে আমার বিপদ হয়েছে, আমি আর বেঁচে নেই। বোন কিরণমালার কাছ থেকে বিদায় নিয়ে বরুণ মায়া পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে চলল। শেষে একদিন বরুণ পৌঁছে যায় মায়া পাহাড়ের দেশে। চমৎকার জায়গা দেখে বরুণের চোখ জুড়িয়ে যায়। তালে তালে বাজনা বেজে চলেছে। বরুণ যখনই সেই জায়গায় পা রাখলেন আর তখনই বরুণ পাথর হয়ে গেলেন। বরুণের আগে অরুণও এসেছিল, অরুণও পাথর হয়েই ওখানেই আছে। বরুণ দুজনেই এখন পাথরে পরিণত হলো। এদিকে একদিন কিরণমালা দেখল বরুণের সেই তীরের ফলা খসে গেছে, ছিঁড়ে গেছে ধনুকের ছিলাও। কিরণমালা বুঝতে পারল বরুণের বিপদ হয়েছে, বরুণ মারা গেছে। কিরণমালা বুঝলো এবার তার পালা, তাকেও যেতে হবে মায়া পাহাড়ের দেশে। কিরণমালা বাড়ির সব কাজ শেষ করলো। গরুকে বিচালি খেতে দিলেন, ফুল গাছে জল দিলেন। এবার কিরণমালা সাজলো রাজকুমারের মতো, রাজকুমারের পোশাক পরল। তারপর ধারালো তরোয়াল হাতে নিয়ে কিরণমালা মায়া পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে গেল। কিরণমালার সামনে এলো নানা রকমের বিপদ।
আকাশ থেকে অঝরে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বন থেকে বেরিয়ে এলো বাঘ, ভাল্লুক, সিংহ, আরও কত কি জানোয়ার। ভূত পেতনি পথ আটকালো। আমি তোর ঘাড় মুটকে রক্ত খাবো, আয় আমার কাছে আয়। মানুষের গন্ধ পাও, কে যায় এই পথ থেকে, আয় আমার কাছে আয়, তোকে আমি গিলে খাই। কিরণমালার কোনো ভয় নেই। পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। কিরণমালা পাশ কাটিয়ে এগিয়ে গেল। কিরণমালাকে তার চলার পথে কেউ থামাতে পারল না। কিরণমালা হীরের গাছের কাছে পৌঁছে দেখল গাছের ডালে সোনার পাখি আর গাছে ভরা সোনার ফল। এমন সময় সোনার পাখি মানুষের মতো কথা বলে উঠল। কিরণমালা, আমার শুভকামনা রইল। আমি জানতাম তুমিই একমাত্র এখানে আসতে পারবে, তুমিই সফল হবে। তারপরে সোনার পাখি একটু থেমে বলতে লাগলেন, পাহাড় থেকে নেমে এসেছে নির্মল ঝর্ণাধারা, ঝর্ণার জল নাও, গাছের ফুল নাও, আর ওই দেখো তীর ধনুক, ওই তীর ধনুকও সঙ্গে নাও, আর আমাকেও সঙ্গে নাও। চলো ওই ডঙ্কার কাছে যাই, ওই ডঙ্কাটা তুমি জোরে জোরে বাজাও। কিরণমালা ডঙ্কায় জোরে জোরে ঘা দিল। ডঙ্কা বেজে উঠল আর চারিদিকে তখন নিঝুম হয়ে গেল। সোনার পাখি এবার কিরণমালাকে বলল, এবারে তুমি ঝর্ণার জল চারিদিকে ছড়িয়ে দাও, জল ছড়িয়ে দাও চারিদিকে, জল ছড়াতে ছড়াতে তুমি এগিয়ে চলো। কিরণমালা ঝর্ণার জল পাহাড়ে ছড়াতেই পাহাড় ভীষণ আওয়াজ করে কেঁপে উঠল। আর জলের ছটা পড়তেই অরুণ ও বরুণ নিজেদের জীবন ফিরে পেল। সেখানে তারা পাথর হয়েছিল। এবারে বাড়ি ফেরার পালা। অরুণ বরুণ কিরণমালা সোনার পাখিকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে এলো। হীরের গাছের ডাল পুঁতে দেওয়া হলো। হীরের গাছ হয়ে উঠল সতেজ। সোনার পাখি এবার সেই গাছের ডালে গিয়ে বসলো, সেচ দিতে লাগলো। কিরণমালা রূপোর গাছের বীজ সাথে করে নিয়ে এসেছিল। সেই বীজ ছড়ানো হলো, অনেক গাছ হলো। সেই গাছে সোনার ফল, রূপোর ফল, আরও কত মণিমাণিক্য। তাদের আর কোনো অভাব থাকে না। তাদের ধন দৌলত অর্থের কোনো অভাব নেই। একদিন সোনার পাখি তাদেরকে বলল, এইবার সেই রাজাকে তোমাদের বাড়িতে আসতে বলতে হবে, রাজাকে খেতে দিতে হবে নানা খাবার। রাজা এলে কি খাবার খেতে দেব তাকে? সে ভাবনা আমার, শুধু রাজাকে যে ঘরে বসাবে সেই ঘরের এক জায়গায় আমাকে রেখে দেবে। রাজামশাইকে নিমন্ত্রিত করার জন্যে অরুণ আর বরুণ রাজপ্রাসাদের দিকে রওনা দিল। নমস্কার রাজামশাই, আমি অরুণ, আর আমার পাশে আমার ভাই বরুণ। আমার বোনের নাম কিরণমালা। আমার বোন আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে। আপনি যদি আমাদের বাড়িতে আসেন তাহলে আমরা খুবই খুশি হব। অবশ্যই অবশ্যই, তোমরা ডাকবে আর আমি যাব না তা কি হয়? আমি অবশ্যই যাব। পরের দিন রাজামশাই এলেন অরুণ বরুণ কিরণমালার বাড়িতে। তাদের ঘরবাড়ি দেখে আর চারিদিকে সোনা রূপা মণিমাণিক্যের গাছ দেখে রাজামশাই অবাক হয়ে গেলেন। রাজামশাই মনে মনে ভাবতে লাগলেন, এত ঐশ্বর্য আমার রাজবাড়িতেও নেই। এবার রাজাকে খেতে দেওয়ার পালা। সোনার থালায় রকমারি সোনার খাবার নিয়ে আসা হলো। রাজা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আচ্ছা মা, এইসব সোনার খাবার কি মানুষে খেতে পারে? কেন খাওয়া যাবে না রাজামশাই? যদি মানুষের পেটে কুকুর ছানা, বিড়াল ছানা আর কাঠের পুতুল হতে পারে, তাহলে সোনার খাবার খাওয়া যাবে না কেন? রাজা চমকে উঠলেন, আরে এ তো আমার কথা বলছে। এ কথা তুমি জানলে কেমন করে? আমি জানি, আমি আরো অনেক কিছু জানি। আপনি একবার ভেবে দেখুন রাজামশাই, একটা মানুষের পেটে কখনো কি কুকুর ছানা, বিড়াল ছানা আর কাঠের পুতুল হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি।
এমন সময় সোনার পাখি অরুণ বরুণ কিরণমালাকে দেখিয়ে বললেন, অরুণ বরুণ কিরণমালাই হচ্ছে আপনার 2 ছেলে আর 1 মেয়ে। তাদের 2 মাসি আপনাকে কুকুর ছানা, বিড়াল ছানা আর কাঠের পুতুল দেখিয়ে আপনাকে ভুল বুঝিয়েছিল। আর তারা আপনার 2 ছেলে আর 1 মেয়েকে চাওড়া মাটির হাঁড়িতে রেখে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। তারাই হলো এই অরুণ বরুণ কিরণমালা। রাজা অরুণ বরুণ কিরণমালাকে একসাথে নিজের বুকে জড়িয়ে ধরলেন। অরুণ বরুণ কিরণমালা রাজার পায়ে মাথা নত করল। রাজার মন আনন্দে ভরে গেল। তখন রাজামশাইয়ের রানীর কথা মনে পড়ল। হায় 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 হায়, বিনা দোষে আমি রানীকে রাজবাড়ি থেকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলাম। সেই রানী মনে হয় আর বেঁচে নেই। বনের বাঘ ভাল্লুক তাকে খেয়ে ফেলেছে। না, আপনি ঠিক কথা বলছেন না। আপনি জানেন না যে সেই রানী আজও জীবিত। সেই দুঃখিনী রানী এখন নদীর ওপারে বনের ভিতরে একটা পাতার ঘরে থাকেন। তার রোজ খাওয়া দাওয়া জোটে না, সেনা ময়লা কাপড় পরে আছেন। অরুণ বরুণ কিরণমালা তখনই নদীর ওপারে গিয়ে বনের ভিতরে দেখতে পেল সেই দুঃখিনী রানীকে, যিনি ছিলেন রাজরানী আর তিনিই তাদের মা। অরুণ বরুণ কিরণমালা তাদের মাকে তাদের বাড়িতে নিয়ে এলেন। সেখানে রাজাও ছিলেন। রাজা রানী আর 2 ছেলে 1 মেয়ের মিলন হলো। তখন সবাই সুখে কাঁদছে। তারপরে রাজামশাই রানীর 2 বোনকে ডাক করালেন আর তখনই আদেশ দিলেন, এক্ষুনি মহারানীর এই 2 বোনকে ফাঁসি দেওয়া হোক। না না রাজামশাই, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। যতই হোক ওনারা আমার দিদি, ওদেরকে ক্ষমা করে দিন। মহারানীর কথায় রাজামশাই তাদের ক্ষমা করে দেয়। রাজা রানী আর অরুণ বরুণ কিরণমালা তখন পরম সুখে বসবাস করতে লাগলো। অরুণ বরুণ হলো রাজকুমার আর কিরণমালা হলো রাজকুমারী।